brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 3 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা, এবং আমি বলবো বর্ধমানে কিভাবে ঘাপটি গেড়ে বসেছিল পাক জঙ্গি এসটিএফ এর জালে। এর সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে জানাবো অবশ্যই। মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছিল এই জঙ্গি, এবং শুধুই কি মুখ্যমন্ত্রী, আর কারা ছিল তার হিট লিস্টে, কোথায় ঘাপটি গেড়েছিল এবং কিভাবেই বা এই হামিমের খোঁজ পাওয়া গেল, জানাবো সবটা। আমি বর্ধমানের দিকে নজর রাখার পাশাপাশি একটু বীরভূমের দিকেও নজর রাখবো, তার কারণ টুলু মণ্ডল তার যে দুর্নীতির জাল তা কতটা বিস্তৃত সেটা এই মুহূর্তে জানার চেষ্টায় রয়েছে পুলিশ। তবে শুরুতেই শুক্লা, বর্ধমানের ছবি দেখাই। বর্ধমান থেকে যে ইনফরমেশন আমরা সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এক টানা বর্ধমানে ঘাপটি মেরে বসেছিল পাক জঙ্গি। বর্ধমানের রেনেসা হাউজিং থেকে গ্রেফতার জৈশ জঙ্গি হামিম মণ্ডল, এবং যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হলো সেই জঙ্গি যে বেঙ্গল এসটিএফ এর জালে জিম করছে। বছর 23-এর হামিম মণ্ডল জিম করছে, সেই ছবি এক্সক্লুসিভ আপনি দেখছেন জি 24 ঘন্টার পর্দায়। বড় ছক ছিল, সেই ছক আপাতত পুলিশ ধরে ফেলেছে। তবে এই একা তো নয়, নিশ্চয়ই 7 থেকে 8 জনের গ্যাং, অন্ততপক্ষে বিশেষজ্ঞরা তাই বলছে। তার যে জিম করার ছবি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। একটা অভিজাত টাউনশিপে থাকতো এই হামিম মণ্ডল। অভিজাত টাউনশিপে এক জঙ্গি কিভাবে গেল সেই প্রশ্ন উঠছে। আদতে তো এখানকার বাসিন্দা নয়, সেই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন উঠছে। এই হাউজিং বা এই যে টাউনশিপের যিনি ওনার, তার ভূমিকা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠছে। কথা বলবো অয়ন শর্মা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো এটা এই হামিম মণ্ডল সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে। তার জিম করা ছবি আমরা এক্সক্লুসিভ এই মুহূর্তে জি 24 ঘন্টা দেখাচ্ছি। এই হামিমের বিস্তার কত দূর পর্যন্ত ছিল? এটা রেনেসা টাউনশিপের মধ্যে, এখান থেকে খুব কাছেই একেবারে আছে রোহিণী 9, সেখানে থাকতো এই হামিম মণ্ডল। এবং দেখতে পাচ্ছি এই জিমেই কিন্তু আমরা কিছুক্ষণ আগে জি 24 ঘন্টা দর্শকদের দেখালাম, এই জিমেই জিম করছেন সেই ভিডিও। প্রতিনিয়ত একেবারে শরীরচর্চা করতেন। এই বিলাসবহুল যে রেনেসা যে একেবারে আবাসন, সেই আবাসনের মধ্যে কিন্তু তিনি থাকতেন। এবং এখানে দেখতে পাচ্ছ সেই জিমের যে ছবি, একেবারে বিলাসবহুল যে জিম রয়েছে। আমি এখানকার যিনি বিল্ডিংয়ের যিনি মালিক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি। তো তার সামনে কিন্তু একেবারে গ্রেপ্তার করে নিয়ে যান এসটিএফের আধিকারিকরা গতকাল সকালে। ঠিক কি হয়েছিল, কি দেখেছিলেন, একবার সরাসরি তার কাছে আসবো। আপনারা গতকাল কি দেখলেন? পুলিশ এলো যে ওনার শুধু যে জিমের রাস্তা কোন থেকে, আমি বললাম পেছন দিয়ে। ওরা এসে একটা ছেলেকে ভেতর থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল, ধরে নিয়ে গেল আর কি। তো আমরা তো জানি না কেসটা কী ব্যাপার, কী জন্য নিয়ে গেল, আমরা শুধু দেখলাম তাই এলো, ও সেটা ধরে নিয়ে গেল। জিমে যে কেউ আসতে পারে, এইভাবে আসতে পারে, সেটা তাকে তো মনে হয় ওরা অ্যাডমিশন নিয়েই তো করে, সব তো অ্যাডমিশন নিয়ে হয়। আর ওকে কি দেখলেন যে পুলিশ এলো গ্রেপ্তার করে নিয়ে গেল? হ্যাঁ, ও শুধু এই জিমটা কোন দিকে, আমি শুধু দেখিয়ে দিলাম জিমটা দিকে। আমি যেহেতু ওখানে ক্যাশে ছিলাম, আমি তারা পুরো মাথায় বেরোতে পারিনি, ব্যবসার মধ্যে ক্যাশে ছিলাম আমি। যাকে গ্রেপ্তার করে নিয়ে গেল তাকে দেখেছেন এর আগে জিম করতে আসতে? না, আমি কোনোদিন খেয়াল করিনি। আচ্ছা, মানে আমি ওসব দিকে আমি এমনি তো সবসময় ব্যবসায় ব্যস্ত থাকি। তোমরা কে ঢুকছে কে বেরোচ্ছে, ওপরে ধরুন যাচ্ছে, অত লোক আসতে দেখেছেন এই বলতে পারবো না। ওকে ফার্স্ট সেদিনই দেখলাম আমি, যেদিন ওকে অ্যারেস্ট করে মানে নিয়ে গেল, পুলিশে নিয়ে গেল। আপনার সামনেই গ্রেপ্তার করে নিয়ে গেল? আমি ছিলাম দোকানে, এবার পুলিশ গেছে ওপরে নিয়ে গেছে। তারপরে বাইরে যখন বেরিয়ে গেল, ওখানে গাড়ি দাঁড়িয়ে ছিল, তুললো, তখন আমরা দেখলাম। কোথায় গাড়ি দাঁড়িয়ে ছিল দেখাই? ওখানে ওই সামনেটা ছিল। আচ্ছা, তারপর পুলিশ এলো এখানে? পুলিশ এলো এখানে, এসে ওকে ওপরতে গেল, ওপর থেকে নামিয়ে নিয়ে ওখানে গেল। আচ্ছা, যখন তাকে নিয়ে গেল সেই সময় সে জিম করছিল? সেটা বলতে পারবো না, কেন আমরা তো নিচে পজিশনে দেখেছি। এখানে গেট, এই তো গেট, এটা আমার বেরোচ্ছে ইন্টারনেট, সেটা ওই ইন্টারনেটে যখন বাইরে বেরিয়ে এসছে তখন। আচ্ছা, বেরিয়ে এসছে তখন, তারপর তাকে নিয়ে গেল? তারপর নিয়ে গেল। এই কোথা থেকে এসেছিল জানেন? যে পরে তো যখন গ্রেপ্তার হলো তখন তো বুঝতে পারলেন কোথা থেকে এসেছিল? এখনও আমি ঠিকভাবে জানি না কিন্তু জিনিসটা। হ্যাঁ, মানে শুনলেন যে এরকম গ্রেপ্তার হয়েছে, এরকম এই হাবি জাবি সব বলছে, আমি সেটাই শুনলাম। এখন বলতে পারবো না কোথায় বাড়ি, কী আছে, কী নাম, এখন পর্যন্ত আমরা জানি না। আচ্ছা, এই যে আবাসনের আসার বা যে কেউ এসে থাকতে পারে, মানে আসার নিয়মটা কি বা থাকার পরিচয়পত্র কীভাবে যাচাই করেন আপনারা?
এখানে তো আপনার এই দীর্ঘদিন ধরে বিজনেস করছেন। সেটা ধরুন আমরা আসলে অ্যাসোসিয়েশন ফলো করবে বা হচ্ছে যারা ব্রোকার টোকার যারা কাজ করে তারা হচ্ছে ফলো করবে। কি ফলো করেছিলেন, কি কি দেখেছিলেন আপনারা? সেই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না, কি আমি মানে ওর বিষয়ে কি বলবো আমি? মানে কি কি বেসিক প্রসেস আপনারা ফলো করেন এই আবাসন এখানে টাউনশিপে থাকার জন্য? ওগুলো দেখুন বেসিক ফলো করার, ওগুলো তো আমার অতটা নলেজ নেই কীভাবে কি দেয়, কীভাবে রেন্ট দেয়। আমি যখন ধরুন আমি রেন্ট নিলাম, আমি যখন বাড়ি নিলাম আমার ডকুমেন্টস লিখেছিল ভোটার কি কি দেখতে চাওয়া হয়? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আচ্ছা আমাকে লেগেছিল, আমাকে রেন্ট দিয়েছিল। আচ্ছা, মানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো দেখতে চাওয়া হয়। দেখতে চাই মানে স্বাভাবিকত এই হামিমের ক্ষেত্রেও একই এই জিনিসগুলো দেখতে চাওয়া হয়? একই নিয়ম একই তো? নিয়ম একই, হয়তো হতে পারে, সেটা তো আমি বলতে পারবো না। মানে কে দিয়েছে, কী করেছে, কীভাবে এসেছে সেটা তো আমার জানা নেই। যে কেউ যখন ভাড়া নিতে আসছে বা এখানে অয়ন, থাকতে প্রশ্ন আসছে, এখানে যেটা বলা হচ্ছে যে এত বড় একটা টাউনশিপ, একটা অভিজাত এলাকা, অভিজাত জায়গা, যেখানে যারা থাকেন, সেখানে যারা থাকেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা কার দায়িত্বের মধ্যে তাহলে পড়ে? সেখানে একজন জঙ্গি এতদিন ধরে থাকছিল, তার গতিবিধি কোনো কিছুই কারো সন্দেহ হলো না? যারা থাকতে দিল তাকে, তারা কি কি ভেরিফাই করেছিল? ফ্ল্যাগ করে না করে পুলিশকে জমা দিয়ে না দিয়ে ভাড়া দেওয়া, এগুলো তো দেখতে হবে। এখন কোনো মনে হচ্ছে না যে এইভাবে যে একটা পরিস্থিতি তৈরি হলো? হ্যাঁ, অবশ্যই একটা খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, আতঙ্ক লাগছে, ভয় লাগছে। আমি একটু আরেকবার আপনাকে জিজ্ঞাসা করছি, কি কি বেসিক ভেরিফাই করা হয় এই টাউনশিপে এসে কেউ ভাড়া নিতে গেলে বা থাকতে গেলে? আমি যেরকমভাবে আমি যখন রেন্ট নিলাম এখানে এসেছিলাম, পরে আমার বাড়ি হলো, আমি রেন্ট নিলাম তখন ওই ভোটার কার্ড, আধার কার্ড আর প্যান কার্ডে দিয়ে এগ্রিমেন্টটা তৈরি করি। তো তুমি শুনতে পারলে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু সভাপতি দেখা হয় এই রেনেসাঁ টাউনশিপে থাকতে গেলে, এবং তিনি কিন্তু প্রত্যক্ষদর্শী। তার সামনেই কিন্তু এসটিএফ এর তরফ থেকে এই হামিম মণ্ডল তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এই যে আবাসন, সেই আবাসন থেকে। এবং তিনি বলছেন যে এই জায়গাতে এই বিলাসবহুল যে আবাসন দেখতে পাচ্ছ আমার পিছনে, যে আবাসনগুলো মানুষজন থাকেন, সেখানে কিন্তু একাধিক নিরাপত্তা পরিকাঠামো থাকার কথা, কিন্তু বিরাট একটা জায়গা জুড়ে একের পর এক আবাসন এইভাবে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে নিরাপত্তার টোপকে ফাঁক গলে কিভাবে একেবারে গেল, একেবারে জঙ্গিরা তারা এলো, এসে এইভাবে থাকতে শুরু করলো, সেটা কিন্তু সব থেকে সেই জায়গায় বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে এবং কোন সময়ে পাওয়া যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বর্তমানে হামিম মণ্ডলের কথা বলছি, কিন্তু এই হামিম মণ্ডলের একটা হাওড়া কানেকশন পাওয়া গেছে, এবং সেই কানেকশনের সূত্র ধরেই কিন্তু এসটিএফ এর জালে, তাই তো সৈকত? শুক্লা, আমরা বর্ধমানের ব্যাপারটা তো বুঝলাম, হাওড়ার ব্যাপারটা বুঝি, কারণ ওখানেই তো বিষয়টা আসলে কি কি বাধা রয়েছে। কারণ হামিম মণ্ডলের মতো যারা এই সমস্ত জঙ্গি রয়েছে তাদের টার্গেট শুভেন্দু অধিকারী হবেন, এটাই তো স্বাভাবিক। কারণ শুভেন্দু অধিকারী পাকা ধানে মই দিয়েছেন, সমস্ত বর্ডার সিল করিয়ে দিচ্ছেন, কাটা তার উঠে যাচ্ছে, বাংলাদেশে গ্রেফতার হচ্ছে, জেশ থেকে শুরু করে জামাত, তারা সবাই গালাগালি করছেন শুভেন্দু অধিকারীকে, তাই তিনি টার্গেটে থাকবেন, এটাই স্বাভাবিক। এবং তেমনটাই হলো। শুভেন্দু অধিকারী সহ একাধিক বাংলার নেতা, বিশেষ করে বিজেপি নেতা, তাদেরকে হিট লিস্টে রাখা হয়েছিল। এই হামিম মণ্ডল কি করতেন আমরা একটা এআই নির্মিত ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, যে বর্ধমান থেকে হাওড়া একেবারে একটা দীর্ঘ রুট, এই রুটের মধ্যে যাতায়াত, মুখ্যমন্ত্রী কোথায় যেতেন, কখন যেতেন, তার যাবতীয় লোকেশন ট্র্যাক করে পাঠানো হতো সাজ্জাদ ভাটের কাছে, কাশ্মীরের জৈশ জঙ্গি সাজ্জাদ ভাট। শুধু তাই নয়, বিষয়টা সামনে এলো কিভাবে, উমেশ রায়, বিজেপির অনেক প্রবীণ নেতা বলা যেতে পারে, সেই উমেশ রায়কে হুমকি দেওয়া হয়, তার ছেলেকে অপহরণের হুমকি দেওয়া হয়। তারপরেই গোটা বিষয়টি নিয়ে এসটিএফ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা তদন্তে নামে, এবং তারপরই গ্রেফতার করা হয় এই হামিম মণ্ডলকে। আর গোটা বিষয়টি তারপরেই সামনে আসে। শুধু মুখ্যমন্ত্রীকে না, তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে। আমি একটাই কথা বলতে চাই যে এটা ওই পশ্চিমবাংলা নেই যেখানে জঙ্গিদের আড্ডা হতো, এটা নতুন পশ্চিমবাংলা, যার নেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন কোনো জঙ্গি, কোনো আতঙ্কবাদী, কোনো আলগাওবাদীর জন্য পশ্চিমবাংলার মাটিতে কোনো জায়গা নেই। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আমি কোনোদিন সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলিনি, পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা।
দেবব্রত হাওড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, পিলখানায় দর্জির কাজ করত, কিন্তু ভেতরে একেবারে পাকিস্তান থেকে ট্রেনিং নেওয়া জৈশ জঙ্গি, সেখানকার মানুষরা কি বুঝতে পেরেছিলেন কখনো? দেখো, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে হাওড়ার পিলখানাতে, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত এই পিলখানা মোড়, এবং এই পিলখানা এলাকাতেই হামিদ দর্জির কাজ করতো এমনটা আমরা কিন্তু সূত্র মারফত জানতে পারছি। এবং এখানে বেশ কিছুদিন সে এখানে কাজ করে এবং কাজ করার পর এখান থেকে সে চলে যায়। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখানে থাকাকালীনই সে কিন্তু জঙ্গি কার্যকলাপের সাথে একেবারে সক্রিয়তার যোগ ছিল। তারপর বর্ধমানে সে চলে যায়, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে উমেশ রায়, রাজ্যের নগর এবং পুর এবং নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি কিন্তু একবারে চাঞ্চল্যকর অভিযোগ তিনি করেছেন। তিনি জানিয়েছেন তিনি মন্ত্রী হবার পর তার কাছে কিন্তু ইন্টারন্যাশনাল থ্রেট কল আসতে থাকে, পাকিস্তানি এজেন্সি থেকে ফোন করা হয়, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং তার কাছে টাকা চাওয়া হয়েছিল, তার কাছে কিছু ভয়ের ছবি পাঠানো হয়েছিল, তার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের ছবি পাঠিয়ে বলা হয়েছিল সেখানে হামলা হবে, এমনকি তার ছেলেকে অপহরণ করা হবে, এমন অভিযোগও কিন্তু করা হয়েছিল। এবং এরপর তিনি হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানান এবং সেখান থেকে এসটিএফ এর হাতে তদন্ত তুলে দেওয়া হয় বা এসটিএফ তদন্ত করছিল এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং উমেশ রায় তিনি যেটা দাবি করছেন যে এই ঘটনার প্রেক্ষিতেই এই হামিদকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মনে করছেন। এবং তাকে যে ফোন করতো, অর্থাৎ হুমকি ফোন যে করতো, সেই ব্যক্তি কিন্তু এই হামিদ, এমনটাই তিনি অনুমান করছেন। যদিও গোটা একেবারে দেবব্রত, আমরা নজর রাখছি পরিস্থিতির দিকে। আপাতত অনেক ধন্যবাদ। আর আহিলি, এই যে পরিমাণে টাকা পয়সা উদ্ধার হচ্ছে তাতে তো বাংলায় নতুন রেকর্ড হচ্ছে। আর এবার নাম আসছে সরতাজ মোল্লার ওই ঘটনায়। একেবারে টুলু মণ্ডল ঘনিষ্ঠ বিভিন্ন যারা রয়েছেন তারা প্রত্যেকে এই টুলু মণ্ডলের সঙ্গে দুর্নীতিতে জড়িত কিনা সেটা এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা পুলিশ করছে। এবং সেই মতোই আমরা দেখছি সৈকত, গতকাল থেকে টুলু মণ্ডলের বিভিন্ন ঘনিষ্ঠ, তার ম্যানেজার, তাদের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান চলছে। এবং এই মুহূর্তে সরতাজ মোল্লা, টুলু মণ্ডল ঘনিষ্ঠ, তার বাড়িতে তল্লাশি। একদিকে যখন আমরা দেখছি যে তার বাড়ির একেবারে ঘিরে রেখে দিয়েছে পুলিশ, তখন তার বাড়ির পিছনের যে জঙ্গল সেখানেও পুলিশের সার্চ অপারেশন চলছে। গোটা বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়ির পাশাপাশি সরতাজ মোল্লার বাড়িতেও এই মুহূর্তে তল্লাশি অভিযান। যদি দেখা যায় আজ তিনটি জায়গায় এই টুলু ঘনিষ্ঠ 3 জনের বাড়িতে তল্লাশি অভিযান চলছে, যার মধ্যে একজন টুলু মণ্ডলের ম্যানেজার আর 2 জন টুলু মণ্ডল ঘনিষ্ঠ। দুজনের মধ্যেই একজন হলেন এই সরতাজ মোল্লা। আপডেট নিয়ে নিই, পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। পিয়ালি, কি আপডেট? কথা বলবো পিয়ালির সঙ্গে, তার আগে জানিয়ে রাখি টুলু মণ্ডল ঘনিষ্ঠ সরতাজ মোল্লা, তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এই যে টুলু মণ্ডলের যে আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়িতে সোনা এবং টাকা পাওয়ার পরই একথা তদন্তকারী অফিসাররা তারা পরিষ্কার হয়ে গিয়েছিলেন যে এই ঘটনায় আরও অনেকে যুক্ত। আর তারপরে কান টানলে মাথা আসার মতোই সেই যে থিওরি, সেই থিওরিকে সামনে রেখেই পুলিশ একের পর এক নাম এই মুহূর্তের সামনে আনছে এবং তাদের বাড়িতে, তাদের যে প্রপার্টি, সেখানে তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে টুলু মণ্ডল ঘনিষ্ঠ একাধিক পুলিশের স্ক্যানারে, আর তাদের মধ্যেই একজন হলেন এই সরতাজ মোল্লা। আর এই সবকিছুর মধ্যেই শুক্লা, রাজ্যে ফের ইডির হানা। একদমই তাই, রাজ্যে একযোগে একাধিক জায়গায় ইডি তল্লাশি চলছে। বেশ কয়েকজন ব্যবসায়ী বাড়িতে ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন একযোগে। যেমন খিদিরপুর পার্ক স্ট্রিটে ইডি তল্লাশি। সব্যসাচী দত্তকে জেরা করে একাধিক তথ্য ইতিমধ্যে পাওয়া গিয়েছে। সল্টলেকের CF 388 নম্বর বাড়ি, সেখানেও ইডির আধিকারিকরা পৌঁছে যান, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়। সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী বাড়িতে ডাকা হয়েছে তালা ভাঙার মিস্ত্রিকে, অর্থাৎ দরজা ভেঙে দেখা হবে বাড়ির ভেতরে কি কি রয়েছে। সেই জন্যই একাধিক জায়গায় ইডি তল্লাশি। বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে ইডি তল্লাশি চলছে। তার মধ্যে যেমন খিদিরপুর, তার মধ্যে পার্ক স্ট্রিট রয়েছে, তেমনি সল্ট লেকের খবর আমরা পাচ্ছি।
সব্যসাচী দত্ত, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, জেরা করা হয়, আপনারা জানেন, এবং তার কাছ থেকে একাধিক তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরেই ইডি তল্লাশি বলে আমরা খবর পাচ্ছি। বিষয় নিয়ে আরো আপডেট নিয়ে কথা বলেনি নান্টু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। নান্টু, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত ইডির এই অভিযান নিয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সল্টলেকের এক ব্যবসায়ী, তাকে হুমকি দেওয়া এবং তার কাছ থেকে 1 লাখেরও বেশি টাকা, সেই টাকা কিন্তু নেওয়া হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানা সব্যসাচী দত্ত তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে তার বাড়ি থেকে প্রায় 7 কেজি সোনা এবং 2 কেজি রূপো উদ্ধার হয়। প্রায় 7 কোটি টাকা, যেটা ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য মিলিয়ে 7 কোটি টাকা, যেটাও সিজ করা হয়েছে। এবং সেই ঘটনায় কিন্তু ইডি তদন্ত শুরু করে এবং সেই তদন্তে একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে কলকাতা সহ সল্টলেক এবং বিভিন্ন জায়গায় প্রায় 10 থেকে 12টি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং সল্টলেকের আমরা রয়েছি সিএফ ব্লকে 388 নম্বর এই যে বাড়ি, এবং সেটা সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ এক ব্যক্তির ব্যবসায়ী, তার বাড়ি। এবং এই বাড়িতেও সকাল 6টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছয় এবং এখানে তল্লাশি শুরু করে। এবং দেখা যায় যে দুপুরের পর 2 জন যারা তালা ভাঙার মিস্ত্রি, তারা এসে পৌঁছয়। তার কারণ, যেটা ইডি সূত্রে খবর, ভেতরে একাধিক ওয়ার্ড্রপ রয়েছে, প্রায় 14 থেকে 15টি তালা রয়েছে, সেগুলো ভাঙার প্রয়োজন রয়েছে। এবং সেই কারণেই সেই 2 জন তালা ভাঙার মিস্ত্রি ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তারা ভেতরে রয়েছে, তালা ভাঙার কাজ চলছে। এবং সেই ওয়ার্ড্রপের ভেতরে কি রয়েছে সেটাই কিন্তু এখন প্রশ্ন। তার কারণ, যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেমন টাকা উদ্ধার হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ইডির এই তল্লাশি অভিযানে সেই টাকা উদ্ধার হয় কিনা, বা যেটা সব্যসাচী দত্তের যে তথ্য, সেই তথ্য ভেরিফাই করে যে ব্যবসায়ীদের নাম উঠে আসে, সেখানে কিভাবে যে সব্যসাচী দত্ত তার ইনভেস্ট এই ব্যবসায়ীদের মাধ্যমে করেছিল কিনা, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে তদন্ত চলছে। তবে এই ওয়ার্ড্রপের ভেতরে কি রয়েছে সেটাই জানতে চাইছে ইডি, এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই 2 জন তালা ভাঙার মিস্ত্রি তারা এসে পৌঁছেছে এবং সেই তালা ভাঙছে। এবং ইডি সূত্রে খবর যে এই তদন্তে আরও তথ্য প্রমাণ জোগাড় করতে চাইছে ইডি আধিকারিকরা, এবং বিপুল পরিমাণ টাকা, সেই টাকা কিন্তু সাইফুন করা হয়েছে এমনটা ইডি আধিকারিকরা মনে করছে। এবং সেই কারণেই এই একাধিক ব্যবসায়ীর বাড়িতে, সেই বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। নজর রাখো তুমি, ধন্যবাদ। রাজ্যে ফের ইডির হানা এই মুহূর্তে, যেমনটা নান্টু আমাদেরকে জানাচ্ছিলেন, একযোগে 8টি জায়গায় এই মুহূর্তে ইডি তল্লাশি চলছে। মূলত সব্যসাচী দত্ত, তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক যে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসছে, তার ভিত্তিতে ইডি তল্লাশি চলছে। একাধিক ব্যবসায়ী বাড়িতে ইডি হানা এই মুহূর্তে সল্টলেক সিএফ ব্লকের কথা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম, যেখানে বাড়ির লকার ভাঙার জন্য, একাধিক লকার ভাঙার জন্য কিন্তু মিস্ত্রিকে আনা হয়েছে। তালা ভাঙার কাজ এই মুহূর্তে চলছে। কালীঘাট শিবিরের জন্য কিন্তু একটু অস্বস্তি, কারণ আদালত সতর্ক করছে। কি সতর্ক, সৈকত? সভা করা নিয়ে কালীঘাটকে সতর্ক করা হয়েছে এবং কালীঘাট শিবিরের বিপক্ষে রিপোর্ট রাজ্যের আদালতের নির্দেশ মানা হয়নি, এমনটাই কিন্তু একেবারে দাবি করা হয়েছে আদালতের তরফ থেকে। আদালত যে সমস্ত নির্দেশিকা দিয়েছিল সেই নির্দেশিকা মানা হয়নি, সে কারণে আদালতের তরফ থেকে একেবারে সতর্ক করা হয়েছে। কি কি শর্ত দেওয়া হয়েছিল যা মানা হয়নি? রাস্তা অবরুদ্ধ করা হয়, রিপোর্ট দিয়ে আদালতে দাবি রাজ্যের, এবং তারপরেই আদালত সতর্ক করে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।